অমোঘ বন্ধন সাদিয়া সেতু পাটে আমি ফারিয়া ইসলাম। অহমীর কেবিনের সামনে রাখা চেয়ারগুলো একটায় বসে আছে ফ্যারিস। মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে সে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে ফ্যারিস মনে হয় একটু দেরি করে ফেলল। তার পৌঁছানোর আগেই অহমীর নিষ্ঠুরে পৃথিবী থেকে মায়া ত্যাগ করেছে। ফ্যারিস দীর্ঘশ্বাস ফেলল। ফাইয়াজের কথা ভেবেই তার বুকটা ভারী হয়ে আসছে। 3টে বছর ছেলেটা মায়ের সান্নিধ্য পায়নি, মায়ের ভালোবাসা পায়নি। মায়ের ভালোবাসা কেমন হয় তা সে জানে না। সে জানে না মায়ের স্নেহ কেমন হয়। ফ্যারিস দীর্ঘশ্বাস ফেলল। এর মধ্যে ডাক্তার শ্রাবণ এগিয়ে এলেন ফ্যারিসের দিকে। ফ্যারিসের পাশে বসলো আলগোছে। অহমীর অনেক ফাইট করেছে, শেষ পর্যন্ত টিকে যাওয়ার জন্য অনেক লড়াই করেছে মেয়েটা। ফিরে আসতে অনেক চেষ্টা করেছে সে, কিন্তু ব্যাড লাক, ওর ভাগ্য ওকে টিকতে দেয়নি। ফ্যারিসকে উদ্দেশ্যহীন দেখালো। অহমীর সাথে শেষবার দেখা করতে না পারায় আফসোস হয়তো রয়ে যাবে তার। জ্ঞান ফেরার পর বলেছিল কিছু, কথা বলার কন্ডিশনে তো ছিল না। শুধু 2বার ফাইয়াজের নাম ধরে ডেকেছিল, খুঁজেছিল ফাইয়াজকে, সেই সাথে তার একজনকে খুঁজেছিল মেয়েটা। ফ্যারিস চেয়ারে মাথা এলিয়ে দিল, ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল। একে হয়তো মা বলে। সবসময় আগে নিজের সন্তানকেই খোঁজে। ভাগ্যিস মৃত মানুষের কোনো আফসোস হয় না। আফসোস সব জীবিত মানুষের জন্য, তার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আফসোস করে, আর হুট করে নিজে সব আফসোসকে হাওয়ায় উড়িয়ে দিয়ে মরে যায়। মৃত মানুষের আফসোস থাকলে হয়তো নিজের সন্তানকে শেষবারের মতন দেখতে না পারার আফসোস অহমীর খুবলে খেত। হাসপাতালে সব ফর্মালিটি শেষ করে অহমীর লাশ বাড়িতে নিয়ে আসা হলো। আহমেদ মিলে মানুষের মধ্যে আদিয়াও রয়েছে। আদিয়া অবাক হয়ে সব কিছু দেখছে। সে ভেবেছিল ফাইয়াজের মা অহমী আগে থেকে মারা গেছে, সে 3 বছর আগে। কিন্তু না, সে 3 বছর আগে মারা যায়নি, সে তো আজকে মারা গেছে। আদিয়া ফ্যারিসকে দেখছে। বউ যে মারা গেছে, লোকটার মধ্যে তেমন কোনো কষ্ট দেখা যাচ্ছে না। সব কাজের তদারকি করছে নিখুঁতভাবে। মাঝে মধ্যে এসে ফাইয়াজকে আদর করে যাচ্ছে। ফাইয়াজকে কি অহমীর একবার দেখতে দিবি ফ্যারিস? ওকে বলবি ওর মায়ের কথা? মায়ের কথা তার দিকে তাকালো ফ্যারিস। সে চায় না ফাইয়াজের ছোট্ট মস্তিষ্কের অহমী থাকুক। সে চায় না ছেলেটা অতটুকু বয়সে অনাথ শব্দটা বহন করুক। দরকার নেই বলার। ফাইয়াজের মা আদিয়া, তার এটাই শেষ কথা। চাইলে একবার অহমীকে দেখিয়ে আনতে পারো, তবে ও যেন জানতে না পারে অহমী তার জন্মদাত্রী মা। ফ্যারিসের কণ্ঠে কঠিন্য। ফিরোজা আহমেদ আর কিছু বললেন না। তার নাতির কপালটাই খারাপ, না পেল আপন মায়ের ভালোবাসা, আর না পাচ্ছে যে তাকে মন প্রাণ দিয়ে মা মনে করে তার ভালোবাসা। মনে হয় এই জীবনে ছেলেটা মায়ের ভালোবাসা পাওয়া হবে না। ফিরোজা আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন, পা ঘুরিয়ে চাইলেন ফ্যারিসের দিকে। শেষবার মায়ের মুখটা দেখুক। মনে তো থাকবে না কিছু। মা ছেলে দুটোতেই অভাগা, কেউ কারো ভালোবাসা পেল না। ভালোবাসা শব্দটা তাদের জন্য বড্ড বেবানান। মাম্মা, আজকে বাড়িতে এত মানুষ কেন এসেছে? ফাইয়াজের প্রশ্নে আদিয়া তাকালো ছেলের দিকে। কি উত্তর দেবে সে? বলবে যে তার মাথার উপর থেকে মা নামক মানুষটি চিরতরে হারিয়ে গেছে, তার মা আর রইল না। মাম্মা! ফাইয়াজ আদিয়ার গালে টোকা দিল। ফাইয়াজের টোকা ধ্যান ভাঙল আদিয়ার। আদিয়া ফাইয়াজকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। কে বলেছে ফাইয়াজের মা নেই? সে কি ফাইয়াজের মা নয়? অবশ্যই সে ফাইয়াজের মা। শুধু কি পেটে ধরলে মা হয়? অবশ্যই না। ফাইয়াজ তো সেদিন বলেছে মায়ের ভালোবাসা সন্তানদের প্রোটেক্ট করে। ফাইয়াজের সঙ্গে হিসেবে আদিয়া ফাইয়াজের মা। হ্যাঁ, আদিয়া ফাইয়াজের মা। ফাইয়াজ! ফাইয়াজকে ডাকতে ডাকতে ভেতরে আসলেন তার দিদুন। দিদুনকে দেখে মাম্মাকে ছেড়ে উঠে বসলো ফাইয়াজ। কি করছো ফাইয়াজ? মাম্মার সাথে গল্প করছি দিদুন। ফাইয়াজের সরল জবাব। ফিরোজা আহমেদ একবার আদিয়াকে দেখলেন। মেয়েটা এক কোণে বসে আছে। দিদুনের সাথে একটু এসো ফাইয়াজ। কোথায় যাবো দিদুন? আসো বলছি। আদিয়া, তুমিও কি একটু আসবে? আদিয়া আলগোসে উঠে দাঁড়ালো। ফিরোজা আহমেদ ফাইয়াজকে কোল নিতে চাইলে বাধা দিয়ে আদিয়া বলল, ওকে আমি নিচ্ছি, আপনি বলুন কোথায় যাবেন। ওকে একটু অহমীকে দেখিয়ে আনতে বলেছে ফ্যারিস। আর তো কখনো মায়ের মুখটা দেখতে পারবে না বলে দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রমহিলা। ওনার কণ্ঠে বিষাদ। সেই বিষাদ থেকে দেখা যায় ওনার চোখে মুখেও। পুত্রবধূর মৃত্যুতে ভদ্রমহিলা ভালোই দুঃখ পেয়েছেন।
তবে কেন যেন ওনার কথাটা আদিয়ার পছন্দ হলো না। আদিয়া একটা বিষয় লক্ষ্য করেছে, এ বাড়িতে এসেছে পর থেকে অহমিকে কেউ ফাইয়াজের মা বললে তা আদিয়ার সহ্য হচ্ছে না। কোথাও না কোথাও হিংসে হচ্ছে তার। কি হচ্ছে আদিয়া বুঝতে পারছে না। হয়তো তার অবচেতন মন তাকে ফাইয়াজের আসল মা হিসেবে ভেবে নিয়েছিল, আর এই কথাটা বুঝতে তার একটু সময় লেগেছে। আদিয়া ফাইয়াজকে কোলে তুলে নিয়ে মিসেস আহমেদের সাথে গিয়ে অহমিকে দেখিয়ে আনলেন। মুখটা কেমন প্যাকাশে হয়ে আছে মেয়েটার। জীবনের শেষ 3টে বছর কোমায় থেকে লড়ে গেছে, লড়াই করেছে নিজের জীবনের জন্য, নিজের স্বামী সন্তানের কাছে ফিরে আসার জন্য। অহমিকে দেখে ফাইয়াজ অনেক প্রশ্ন করেছে, এই আন্টি কে, এভাবে শুয়ে আছে কেন, কি হয়েছে তার? আরও কত প্রশ্ন তার। ফ্যারিস ছেলেটা সুন্দরভাবে সামলে নিয়েছে। বোকা ছেলেটা জানতেও পারেনি সে জীবনে কি হারালো। বোকা ছেলেটা বুঝতেও পারেনি এ জীবন আজকের দিনে সে নিজের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়ে ফেলল। আপন কেউ রইল না তার। পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ হয় বুঝি? কিছুক্ষণের মধ্যে অহমিকে দাফন করা হলো। আহমেদ বিলের পেছন দিকে তাদের একটা পারিবারিক কবরস্থান রয়েছে। অহমিকে সেখানে দাফন করা হয়েছে। দাফনের শেষে সবাই চলে গেলে নিজ নিজ কাজে। রয়ে গেল শুধু আদিয়া। কেন রয়ে গেল বুঝতে পারছে না সে নিজেও। তার মনে হচ্ছে এই মুহূর্তে তার এখানে থাকা উচিত, ফাইয়াজের পাশে থাকা উচিত, কিছুটা হয়তো ফ্যারিসের পাশেও। রাত তখন 10টা। চাঁদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আদিয়া। আজকে সে বাসাতেই থাকবে, নিজ ইচ্ছেতে থাকছে সে। কেউ বলেনি তাকে থাকতে। আজকে এ বাসায় থাকতে তার কোনো অস্বস্তি হচ্ছে না। নিজের সবটা অধিকার নিয়ে থাকছে সে। নিজের কাজে নিজে অবাক হলো আদিয়া। এত অধিকার তাকে কে দিল, কখন দিল? কেউ দেয়নি তাকে। আজ হুট করে তার অন্তরাত্মা তাকে বলেছে, তুমি চাও বা না চাও, মানো বা না মানো, তুমি এই বাড়ির বউ, তুমি ফ্যারিসের স্ত্রী। এই পরিবারের প্রতি, ফ্যারিসের প্রতি, ফাইয়াজের প্রতি তোমার একটা দায়িত্ব আছে। তুমি চাইলেও তা ফেলে দিতে পারবে না, চাইলেও অস্বীকার করতে পারবে না। এই মুহূর্তে ওদের তোমাকে দরকার। নিজের অন্তরাত্মার কথা শুনে হয়তো আদিয়া থেকে গেল। ঘুমাওনি এখনো? আদিয়া পাশ ফিরে তাকালো। ফ্যারিস দাঁড়িয়ে আছে। আদিয়া তার দিকে দৃষ্টি রেখে বলল, ঘুম আসছে না। ফাইয়াজ ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়ে গেছে। ফ্যারিস আর বলল না কিছু। সে আদিয়াকে দেখছে। মেয়েটা আজকে অনেক করেছে। এক জটলা যেন বাড়ির বউ হয়ে গেছে, প্যারিসের স্ত্রী হয়ে গেছে। আদিয়াও ফ্যারিসকে দেখছে। লোকটার মধ্যে দুঃখের কোনো ছায়া দেখতে পাচ্ছে না সে। দেখে কেউ বলবে একটু আগে তার বউ মরেছে। পুরুষ মানুষ এমন হয় কেন? আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার বউ মরেছে। এতটা স্বাভাবিক আছেন কি করে? আমার বউ মরেছে কোথায়? আমি তো দেখছি আমার বউ আমার পাশে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করছে। ফ্যারিসের এহেন কথা আদিয়া বিরক্ত হলো। ওই যে একটা গান আছে না, বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন রান্না বন্ধ। ফ্যারিসের অবস্থা হয়েছে এই গানের মতো। গানের তো তাও 2টি কান্না করার কথা বলা হয়েছে। এই লোক তো 2 মিনিটও কাঁদেনি। শোকে মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমি অহমির কথা বলছি। সে দুনিয়া থেকে যেতে না যেতেই তাকে ভুলে গেছেন। এত সহজেই বুঝি মানুষকে ভুলে যায়? আদিয়ার কথায় দীর্ঘশ্বাস ফেলল ফ্যারিস। একবার চোখ তুলে মেয়েটাকে দেখল সে। দৃষ্টি তার বিশাল ওই অম্বরে। চোখ দুটো কোথাও না কোথাও এক কালো বিষাদের ছায়া দেখতে পেল ফ্যারিস। ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলল ফ্যারিস। অহমি আমার বউ ছিল না আদিয়া, আর না ফাইয়াজ আমার ঐশ্বর্যাত সন্তান। চাঁদের মেঝেতে মুখোমুখি বসে আছে আদিয়া আর ফ্যারিস। আদিয়ার চোখে হাজারো প্রশ্ন, অথচ ফ্যারিসের মধ্যে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার মতন কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। সে নির্বিকার চিত্তে বসে রয়েছে। কখনো আকাশ দেখছে তো কখনো আদিয়াকে দেখছে। বলো তো আদিয়া, কে বেশি সুন্দর, ওই আকাশটা নাকি তুমি? আদিয়া বিরক্ত হলো ফ্যারিসের এহেন প্রশ্নে। আদিয়ার মাঝে মধ্যে জানতে ইচ্ছে হয়, ফ্যারিস নেশা ভাঙ করে নাকি? নেশা ভাঙ না করলে তো মানুষ এমন পরিস্থিতিতে এমন প্রশ্ন করতে পারতো না, তাই না? আমি আপনাকে কিছু প্রশ্ন করেছি, কিছু জানতে চেয়েছি। সেসব না বলে আপনি কেন অযথা অহেতুক প্রশ্ন করেছেন? ফ্যারিস হতাশ হওয়া বান করল। মুখখানা দেখে মনে হচ্ছে সারা রাজ্যের হতাশা তাকে ঘিরে ধরেছে। কণ্ঠের প্রয়োজনের তুলনায় একটু বেশি হতাশা ঢেলে ফ্যারিস বলল,
আমার প্রশ্নটা তোমার কাছে অহেতুক আর অযথা মনে হলো মেয়ে? আমি দুঃখ পেলাম। এই দুঃখ আমি সইব কেমনে? এই দুঃখে তো আর ছাদ থেকে লাফ দিতে মন চাইছে। আপনি যদি আর একটা উল্টো পাল্টা কথা বলেন তো আমি নিজে আপনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব, এই বলে দিলাম। তুমি এত নিষ্ঠুর কেন? স্বামীর প্রতি কোনো ভালোবাসা নেই? বেশি কথা না বলে আসল কথা বলুন। অহমি কে? ফাইয়াজের বাবা কে? ওদের সাথে আপনার কিসের সম্পর্ক? উত্তরগুলো কি আজকেই দিতে হবে? ফ্যারিসের পাল্টা প্রশ্নে আদিয়া চোখ গরম করে তাকালো তার দিকে। ফ্যারিস আহমেদের মনে হয় ভয় ফেল বইয়ের চোখ রাঙানিতে। ফ্যারিস কিছুটা সময় নিল, তারপর বলতে আরম্ভ করলো। আমরা 3 ভাই বোন ছিলাম, 2 ভাই আর 1 বোন। বড় বোন, তারপর আমি। সবার ছোট ফায়াজ। ফায়াজ ছোট থেকে ছিল প্রচণ্ড জেদি। যা ওর পছন্দ হতো তা যে কোনো মূল্যে পেতে হতো তার। না দিলে অ্যাগ্রেসিভ আচরণ করত। আমরা সামলে নিতাম যেমন করেই হোক। সব কিছু ঠিকঠাক চলেছিল। এর মধ্যে আমি MBA করার জন্য বড় আপার কাছে চলে গেলাম অস্ট্রেলিয়া। ফায়েজ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছে। কিছুদিন যেতে ও আমাকে ফোন করে বলল একটা মেয়েকে ওর পছন্দ হয়েছে বেশ, মেয়েটা নিতান্তই বাচ্চা। আমি ওকে বোঝালাম শুধু পছন্দ হয়েছে বলে এগোনোর দরকার নেই। যতক্ষণ না অবধি তুমি শিওর হচ্ছ তুমি মেয়েটাকে ভালোবাসো ততক্ষণ মেয়েটাকে বিরক্ত করো না। ও বুঝলো, শান্ত হয়ে গেল। 2 মাস পর সে আবার ফোন দিল, বলল মেয়েটাকে সে ভালোবাসে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি নিশ্চিত? সে এক কথা জবাব দিল সে নিশ্চিত। আমি বলেছিলাম বাবা মাকে নিয়ে মেয়ের বাড়িতে যেতে, মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব দিতে। তারপর কি হলো জানি না। একদিন হুট করে মা ফোন দিয়ে বলল ফায়াজ অহমিকে বিয়ে করে বাড়িতে এসেছে। অহমির বয়স কত ছিল মেয়েটার? মাত্র ইন্টারে পড়তো সে। ফায়াজের জেদে বলি হতে হলো বাচ্চা মেয়েটাকে। ফায়াজ যখন ওকে প্রপোজ করেছিল অহমি না করে দিয়েছিল। ওর পরিবারে এসব অ্যালাউ ছিল না। কেমন যেন সে একেলে পরিবার ছিল অহমের। না প্রেম ভালোবাসা মানত না বলে নয়, ওদের নিজেদের বংশ পরিচয় নিয়েছিল আলাদা এক অহংকার। জান যায় যাক, তবে অহংকার না যাক টাইপের। অহমি ফায়াজকে প্রত্যাখ্যান করেছিল, এটা ফায়াজ মানতে পারেনি। মাথা জেদ চেপে বসেছিল। ফলাফল জোর করে বিয়ে করলো অহমিকে। অহমির পরিবার মানতে চাইল না। ফায়াজ নিজেও নাছোড়বান্দা। এসব নিয়ে ঝামেলা চলল কয়েক মাস। এর মধ্যে অহমি কনসিভ করলো। অহমির কনসিভ করার কথা শুনে পরিবেশটা আচমকাই কেমন ঠান্ডা হয়ে গেল। অহমির পরিবার শান্ত হয়ে গেল। মাঝে মধ্যে অহমির বাবা চাচারা আসতো অহমিকে দেখতে, অহমির খোঁজ খবর নিতে। আর কিছুদিন পর ফাইয়াজের জন্ম হলো। 2 পরিবারের সবাই খুশি। ছেলেকে পেয়ে ফায়েজ কেমন শান্ত হয়ে গেল। আগে সে জেদি ফায়াজ কোথাও হারিয়ে গেল। সে হয়ে গেল একজন আদর্শ বাবা। 1টা বছর কেমনে হাসি খুশি কেটে গেল। থামলো ফ্যারিস, তার কণ্ঠ কাঁপছে। আদিয়ে উৎসাহ হয়ে তাকিয়ে আছে ফ্যারিসের দিকে। এতটুকু তো সে বুঝেই গিয়েছে ফায়াজ হলো ফায়াজ আর অহমির সন্তান, যাকে ফ্যারিস নিজের সন্তান বলে পরিচয় দেয়। এখন প্রশ্ন হলো ফায়াজ কোথায়? আর কি এমন হয়েছিল যার জন্য অহমির 3 বছর কমেছিল? তারপর কি হলো? ফ্যারিস তাকালো আদিয়ার দিকে। মেয়েটা বড্ড কৌতূহলী। সব কিছুতে তার কৌতূহল আকাশ ছোঁয়া। আদিয়া এমন কৌতূহল দেখে ফ্যারিস আলতো হাসলো। 2টো নিঃশ্বাস দিয়ে নিজেকে ধাতস্থ করে আবার বলতে শুরু করলো। সেদিন ছিল ফায়াজের প্রথম জন্মদিন। আমরা সকলেই খুশি ছিলাম ভীষণ। ফায়াজের জন্মদিন উপলক্ষে ফায়াজ একটা পার্টি রাখলো। সব কিছু নিজের হাতে সাজালো সে। ওই দিন আবার ছিল অহমির ইন্টারমিডিয়েট পরীক্ষা। ফায়াজ সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিল অহমিকে কলেজ থেকে আনতে। ফেরার পথে ওদের গাড়ির বিশ্রী একটা অ্যাক্সিডেন্ট হলো। আবারও থামলো ফ্যারিস। কথাগুলো কেমন যেন আটকে আটকে আসছে তার। কান্না আটকানোর চেষ্টা। হয়তো আদিয়া ফ্যারিসের পিঠে হাত রাখলো। স্বামীকে সান্ত্বনা দেওয়ার, তাকে বর্ষা দেওয়ার ছোট একটা চেষ্টা মাত্র। ভারাক্রান্ত মন নিয়ে ফ্যারিস তা লক্ষ্য করলো না। করলে হয়তো সে তার থেকে কেউ বেশি খুশি হতো না। আশেপাশে সকলে মিলে ওদের হাসপাতালে নিয়ে গেল। আমাদের কাছে ফোনে খবর এলো ওদের অ্যাক্সিডেন্ট। খুশির মহলটা এক পলকেই বদলে গেল। খুশিটা রূপ নিল তীব্র বিষাদে। আমরা ছুটে গেলাম হসপিটালে। দুজনের মাথায় প্রচণ্ড আঘাত পেল। অহমির তেমন ইন্টারনাল ব্লিডিং না হলেও ফায়াজের প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়। তবে ফায়াজের বডি রেসপন্স থাকলেও অমির কোনো রেসপন্স ছিল না। সেই কোমায় চলে গেল। একে একে ফায়াজকে 5 ব্যাগ রক্ত দেওয়া হলো।
ও দুটো অপারেশন হলো। অপারেশনের পর ব্লিডিং কমে এলো কিছুটা। এভাবে চললো 2 দিন। এই 2 দিন ওর কোনো জ্ঞান ছিল না। 2 দিন পর ওর জ্ঞান ফিরলো। আমাকে ডেকে পাঠালো সে। আমার হাত দুটো ধরে বলল, ভাই আমার ছেলেটা খেয়াল রেখো, ওকে নিজের ছেলের মতো ভালোবেসো, ওকে কখনো জানতে দিও না ফায়েজ নামে কেউ ওর জীবনে ছিল। আজকে থেকে তুমি ওর বাবা। ওকে কখনো বুঝতে দিও না তুমি ওর আসল বাবা নও। এতটুকু বলেই থামলো সে। ও আরও অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। তার আগে যান্ত্রিক মেশিন জানান দিল, আমার ভাই চলে গেছে নিজের আদরের ছেলেটাকে ছেড়ে। বাচ্চাদের মতন ফুফিয়ে কেঁদে উঠল ফ্যারিস। ফ্যারিসকে সপ্তপর্ণে আগলে নিল আদিয়া। ফ্যারিস এই প্রথম ঠাঁই পেল স্ত্রীর বক্ষে। হুঁশ থাকলে হয়তো লোকটা এই সুযোগ হাতছাড়া করতো না। হুঁশ নেই বলে রক্ষা পেল আদিয়া। ফ্যারিজের সাথে ফাইয়াজের সম্পর্কটা ছিল অন্যরকম। ফায়াজ ছিল ফ্যারিসের 6 বছরের ছোট। ফায়াজকে ভীষণ আদর করতো ফ্যারিস। ফায়াজ মারা গেছে বিষয়টা মেনে নিতে তার যথেষ্ট সময় লেগেছিল। ফায়াজ ছিল বলে হয়তো সে নিজেকে সামলে নিতে পেরেছিল। আর অহমিকে তো ফ্যারিস নিজের ছোট বোনের মতো আদর করতো। কি মিষ্টি ছিল মেয়েটা, একদম পুতুলের মতন। কিছুক্ষণ কেঁদে শান্ত হলো ফ্যারিস। দুটো প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করা সহজ ছিল না তাদের জন্য। ফাইয়াজের জন্য তারা যথেষ্ট শক্ত থেকেছে। আজকে তো অহমির বাপের বাড়ি কাউকে দেখলাম না। তারা এলো না কেন মেয়েকে দেখতে? ফ্যারিস মাথা তুলল। গাল দুটো তার এখনও ভেজা। আদিয়া যত্ন করে স্বামীর গাল দুটো মুছে দিল। ওরা কেউ জানতো না অহমি বেঁচে আছে। ওরা জানতো অহমি সেদিনই মারা গেছে। কেন ওদেরকে বলেননি আপনারা অহমি এতদিন কমায় ছিল? ব্রুকুচকে জিজ্ঞেস করলো আদিয়া। ওদের অ্যাক্সিডেন্ট অহমি চাচা করিয়েছিল, ক্লান্ত কণ্ঠে জবাব দিল ফ্যারিস। আদিয়া অবাক হলো ভীষণ। কেমন চাচা নিজের মেয়েকে মেরে ফেলার ফন্দি করে? ওরা চেয়েছিল ফায়াজকে মারতে। ওদের প্ল্যান ছিল ফায়াজকে মেরে অহমিকে আর ফায়াজকে নিয়ে যাবে। যদিও ফায়াজের প্রতি তাদের তেমন কোনো আগ্রহ ছিল না। ওরা অহমিকে নিয়ে যেতে চেয়েছিল। ওরা খুব প্ল্যান করে অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। তবে টাইমিং উল্টো পাল্টো হয়ে যাওয়ায় অহমিকে ওরা ফল ভোগ করতে হয়েছিল। ওদের বিরুদ্ধে মামলা করেননি। মামলা কেন করব? ওরা এত বড় একটা অন্যায় করলো, তার শাস্তি হবে না? তাদের শাস্তি পাবে না তারা? কে বলেছে তারা শাস্তি পায়নি? বিনা অপরাধেও ওরা ভাইকে মেরেছে, দুধের শিশুটাকে অনাথ করেছে, আমার মায়ের বুক খালি করেছে। ভাবলে কি করে ওদের আমি শাস্তি দেব না? ফ্যারিসের হেয়ালিপূর্ণ কথা আদিয়া বোধগম্য হলো না। সে তাকিয়ে রইল ফ্যারিসের দিকে। ফ্যারিস বুঝতে পারলো আদিয়ার মনের কথা। ওদেরকে আমি নিজে হাতে শাস্তি দিয়েছি। ওদের জন্য আমার ভাইয়ের যতটা কষ্ট হয়েছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে মেরেছি তাদের। হাতে বাতে দুইভাবে মেরেছি। আদিয়া অবাক হয়ে ফ্যারিসকে দেখলো। এই লোক এসবও করতে পারে? মাফিয়া টাইপের সাথে যুক্ত নাকি এই লোক? একটা বিষাদ মাখা ক্লান্ত রাতের পরে ভোর এলো। স্নিগ্ধ মিষ্টি শীতলা সতেজতায় ভরা একটা ভোর। আদি আর ফ্যারিস পাশাপাশি, খুব কাছে। কাল রাতে ছাদে ঘুমিয়েছিল তারা। আদিয়া কোল থেকে মাথা রেখে পরম শান্তিতে ঘুমিয়েছে ফ্যারিস। আর আদিয়া ফ্যারিসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রেলিংয়ে হেলান দিয়ে কখন ঘুমিয়েছে সে নিজেও টের পায়নি। তখনও সূর্য ওঠেনি, অন্ধকারটাও কাটেনি পুরোপুরি। দূর থেকে শেষ আজানের ধ্বনি ভেসে আসছে। আজানের মিষ্টি শব্দ কানে আসতে নড়ে চড়ে উঠল ফ্যারিস। একটু সময় নিয়ে আলগোছে চোখ মেলে তাকালো সে। চোখ মেলতে চোখের সামনে ভেসে উঠল আদিয়ার মিষ্টি মুখটা। ফ্যারিস প্রথমে এটাকে নিজের ভ্রম ভাবলো। তা না হলে আদি এখানে আসবে কেন? আর আসলেও সে তার কোলে মাথা রেখে কি করছে? ঘুমিয়েছে? তারপরও তার মাথা আস্ত আছে। এটা ভ্রম ছাড়া আর কি হতে পারে? তার ভাগ্য তো এতটাও সুপ্রবণ। টোকা দিল। টোকা দিতে সদবিরত ফিরে ফেল। এটা ফ্যারিস আহমেদ। ফ্যারিসের তড়িৎ উঠে বসল। তবুও ঘুম ভাঙল না আদিয়ার। ফ্যারিস জানে আদিয়ার ঘুম গাঢ় বেশ, সহজে ভাঙে না। ফ্যারিস কিছুক্ষণ বসে রইল। বসে ফ্যাল চোখে আদিয়াকে দেখল। ঘুমিয়ে থাকলে মেয়েটা যতটা শান্ত লাগে, জেগে থাকলে ঠিক বলে ততটাই অশান্ত সে। কথা বলে ফ্যারিস হুট করে ইচ্ছে হলো মেয়েটাকে ছুঁয়ে দিতে, সকল শৃঙ্খলা ভেঙে উচ্ছৃঙ্খলভাবে ছুঁয়ে দিতে। ফ্যারিস নিজের ইচ্ছা দমিয়ে রাখল না। সে হাত বাড়িয়ে আদিয়ার চোখের পাতা ছুঁয়ে দিল। তারপর ছুঁয়ে দিল মেয়েটার নাক। এই নাকের ডগাতেই থাকে এত রাগ, এত জেদ। ফ্যারিসের অবাধ্য হাতটা যেন আরেকটু অবাধ্য হলো। আরেকটু নিচে নামলো সে। আলগোছে ছুঁয়ে দিল আদিয়ার নরম চিকন গোলাপি ঠোঁট। ফ্যারিসের হাত আর নামলো আদিয়ার গলায়। আদিয়ার গলায় লাল তিলটা তাকে টানছে বেশ। ফ্যারিস তিলটা ছুঁয়ে দিল যত্ন করে, পরম আবেশে।
গলায় সুরসুরি লাগায় ঘুম হালকা হয়ে এলো আদিয়ার। সে চোখ মেলে তাকালো, চোখের সামনে ফ্যারিসকে দেখে বয়স সিটিয়ে গেল কিছুটা। মস্তিষ্ক ঠাউর করতে পারছে না ফ্যারিস করছেটা কি এখানে। আদিয়াকে আচমকা জেগে উঠতে দেখে ঘাবড়ে গেল ফ্যারিস নিজেও। সে যে আদিয়াকে বিনা অনুমতিতে ছুঁয়েছে, এখন তো তার গর্দান নেবে এই মেয়ে। ফ্যারিস দুটো ফাঁকা ঢোক গিলল। বাসর করার আগে দুনিয়া থেকে বিদায় নিতে হবে ফ্যারিস আহমেদকে। নিজের ভার্জিনিটি সম্মতে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি রত্ন। ফ্যারিস আদিয়াকে দেখতে থাকলো। গোল গোল চোখ করে আদিয়াকে তাকিয়ে আছে তার দিকে। পুরো বিষয়টা বুঝতে তার একটু সময় লেগেছে বটে, আর বুঝতে পেরে তেতে উঠলে সে। অসভ্য পুরুষ মানুষ, আমার গলায় হাত দিয়েছেন কেন? আব্বে পিঁপড়া ছিল, পিঁপড়া কামড়ে দিতে না সরালে। পট করে মিথ্যে কথাটা বলে দিল ফ্যারিস। মিথ্যে বলায় সে যথেষ্ট পটু, তবে আদিয়াকে দেখে মনে হলো না সে কথাটা বিশ্বাস করেছে। চোখ দুটো কখনো সন্দেহ বাসমান। আসলে পিঁপড়ে ছিল? তুমি কি ভেবেছিলে তোমার গলা টিপতে গিয়েছিলাম? শেষ কথাটা রসিকতা করেই বলল ফ্যারিস। সকাল সকাল ফ্যারিস এমন রসিকতা পছন্দ হলো না আদিয়ার। সে জটকা মেরে উঠে দাঁড়ালো। গায়ের ওড়নাটা ঠিক করে সিঁড়ির দিকে পা বাড়ালো। সিঁড়ির দরজার সামনে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে ফ্যারিসকে দেখলো। লোকটা এখনো মেঝেতেই বসে আছে। আজীবন কি এখানে থাকার পরিকল্পনা করছেন নাকি নিচে যাবেন না? আসুন। তিরিক্ষি কণ্ঠে কথাগুলো বলল আদিয়া, তার কণ্ঠে তীব্র অধিকারবোধ। ফ্যারিস আহমেদ অবাক হলো। এই মেয়ে এত অধিকার পেল কোথায়? কে দিল তাকে এত অধিকার? আমরা একসাথে নিচে গেলে মানুষ নানান কথা বলবে, বদনাম হয়ে যাবে তোমার। বদনাম? কিসের বদনাম? প্রাপ্তবয়স্ক দুজন নরনারী ফাঁকা ছাদ থেকে নামলে মানুষ নিশ্চয় ভালো চোখে দেখবে না, ভাববে কত কিছু করে এসেছে, তখন কি বলবে? আদিয়া চোখ ঘুরালো, সিঁড়িতে পা রাখতে রাখতে বলল, কেউ কিছু বললে বলে দেবেন নিজের বিয়ে করা বউয়ের সাথে ছিলেন, তাহলে তো আর বদনাম হতে হবে না। ফ্যারিস এভাবে পড়ে থাকলো চাঁদের মেঝেতে। হেসে লুটুপুটি খাচ্ছে সে। কালকে থেকে আদিয়ার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখছে সে। অবশ্যই পজিটিভ পরিবর্তন, রাতের কথা সে বলেনি। সবটাই মনে আছে তার। মনে আছে কিভাবে আদিয়া তাকে নিজের বুকে আশ্রয় দিয়েছিল, কিভাবে সামলে নিয়েছিল তাকে। ফ্যারিস ঠোঁট এলিয়ে হাসলো। অবশেষে ফ্যারিস আহমেদকে আগলে নেওয়ার জন্য, তাকে সামলে নেওয়ার জন্য একজন নিজের মানুষ হলো। আদিয়া নিচে এসে দেখলো কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। সে ফাইয়াজের ঘরে গেল। ছেলেটা বেড়াল ছানার মতো গুটি গুটি মেরে শুয়ে আছে। আদিয়া ফাইয়াজের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে ছোট করে একটা চুমু দিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়ালো। ততক্ষণে ফ্যারিসও নিচে নেমে এসেছেন। নিচে এসে সবার আগে ছেলের ঘরে উকি দিল ফ্যারিস। ফাইয়াজ ঘুমাচ্ছে নিশ্চিন্তে, তার পাশে আদিয়া নামাজ পড়েছে। ফ্যারিস দাঁড়িয়ে রইল। দৃশ্যটা দেখতে তার কাছে মন্দ লাগছে না। আদিয়া সালাম ফিরিয়ে দেখলো ফ্যারিস দাঁড়িয়ে আছে দরজার সামনে। নামাজ পড়বেন না? হ্যাঁ, যাব মসজিদে। আদিয়ার কিছু বলল না। জায়নামাজটা ভাঁজ করে রেখে ফাইয়াজের পাশে একটু বসলো। 2 মিনিট পর মাথায় সাদা টুপি পরে ফ্যারিস এলো। আমি মসজিদে যাচ্ছি। আদিয়া মাথা নাড়াতে ফ্যারিস চলে গেল। আদিয়া আরো কিছুক্ষণ ফাইয়াজের পাশে বসে থেকে ছেলেটার মাথা হাত বুলিয়ে দিল। তারপর বাইরে গেল। আদিয়া দরজার বাইরে আসতে দেখে ফেলো মিসেস ফিরোজা আহমেদ রান্নাঘরের দিকে যাচ্ছেন। আদিয়া দ্রুত পায়ে ওনার কাছে গেলেন। মিসেস ফিরোজা আহমেদ আদিয়াকে দেখে স্বভাব সুলভ মিষ্টি হাসলেন। ও আদিয়া, উঠে গেছো? জি আন্টি। আচ্ছা বসো, চা করছি আন্টি, আপনি বসুন। আজকে চা নাস্তা আমি বানাচ্ছি। ছি ছি, এসব কি বলছো? তুমি অতিথি আমাদের, তুমি নাস্তা বানালে বিষয়টা কেমন দেখায়? আদিয়া মনে ক্ষুণ্ণ হলো। সে মোটেই বাড়ির অতিথি নয়। চট করে ফ্যারিসের উপর রাগ উঠে গেল আদিয়ার। ইচ্ছে করেছে দৌড়ে গিয়ে লোকটার মাথা ফাটিয়ে আসতে। যদিও লোকটার কোনো দোষ নেই, সে নিজে বিয়ের কথা জানাতে নারাজ, তবুও লোকটার উপর আদিয়ার রাগ হচ্ছে। সে কি জোর করতে পারে না? জোর করে না পারলে সে কিসের স্বামী? আহাম্মক এক। সব সময় তো আপনারাই বানান আন্টি, আজকে না হয় আমার রান্না টেস্ট করলেন। আপনি বসুন, আমি করছি সব। মিসেস আহমেদ আর কিছু বললেন না। সত্যি কথা বলতে তিনি খুব ক্লান্ত। অহমি চলে যাওয়া মানতে কষ্ট হচ্ছে। তিনি খুব আশায় ছিলেন অহমি সুস্থ হয়ে ফিরে আসবে, তাকে আবার মা বলে ডাকবে। অহমির মা ডাকাটা বড্ড মিস করছেন তিনি। মেয়েটাকে কত স্নেহ করেছেন। এতদিন তো মেয়েটা বেঁচে ছিল, মেয়েটাকে চোখে দেখা দেখতে পেতেন। এখন তো তাও হবে না। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলল। আদিয়াকে সবকিছু দেখিয়ে দিলেন, তারপর সোফায় গিয়ে বসে। আদিয়া বলেছিল ওনাকে রুমে গিয়ে বিশ্রাম নিতে, উনি যাননি। এভাবে মেয়েটাকে একা রেখে যেতে তার মন সায় দেয়নি। আদিয়া চুলায় চায়ের পানি বসিয়ে দিয়ে আটা গুলতে শুরু করলো। এই বাসায় ফ্যারিস ছাড়া সকালের নাস্তা সকলে রুটি খায়।
ফ্যারিস আহমেদ আবার এসব খাবার মুখে তোলেন না। তিনি ব্ল্যাক টি আর টোস্ট খান। হালকা খাবার খেলেই না শরীর হালকা থাকবে। শরীর হালকা থাকলে সুন্দর সুন্দর মেয়ে পটানো যাবে। যত সব নাটক। আদিয়া মুখ ভেঙ্গালো ফ্যারিসকে। গাল মন্দ করতে করতে সে নাস্তা বানাতে লাগলো। চুলের আগুনের তাপে আদিয়া তখন ঘেমে নেই একাকার। গরমে তার পশম মুখখানা লাল হয়ে আছে। ঘামে ভিজে আছে পুরো মুখটা। ফ্যারিস রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে চুপচাপ আদিয়াকে দেখছে। সে যে এসেছে আদিয়া তা লক্ষ্য করেনি। একমনে রুটি বেলেছে সে। ভালোই গিন্নি হয়ে গেছে দেখছি, বলে উঠল ফ্যারিস। আদিয়া তার দিকে তাকালো। মসজিদ থেকে সোজা রান্নাঘরে এসেছে সে। আপনি এখানে কি করেছেন? আমি কফি বানাতে এসেছিলাম। আপনি? আগে প্রতিদিন সকালবেলা নিজের কফি আমি নিজেই বানাই। বলতে বলতে এগিয়ে এলো ফ্যারিস। আদিয়া সরে এসেছে, তাকে জায়গা করে দিল। তুমি খাবে কফি? আদিয়ার বলতে মন চাইলো, তোর তিতা কফি তুই খা শালা। তবে সে ভদ্র মেয়ে বললে এমন কিছুই বলল না। মুখে বলল, আমি কফি খাই না। ফ্যারিস আর কিছু না বলে কফি বানালো নিজের জন্য। তুমি বিয়েটা মেনে নিয়েছো আদিয়া? ফ্যারিসের হুট করে করা প্রশ্নটা হাত দুটো থেমে গেল। সে কি আসলে বিয়েটা মেনে নিয়েছে? সে তো ফাইয়াজকে মেনে নিয়েছে। নিজের ফুরোদন্ত ফাইয়াজের মা মেনে নিয়েছে সে। সে নিজেকে ছাড়া কাউকে ওই ছোট্ট প্রাণটার মা হিসেবে কল্পনা করতে পারে না। অহমিকেও না, হিংসে হয় তার। কেন হয় সে জানে না। আদিয়া ফ্যাল ফ্যাল করে ফ্যারিসের দিকে তাকিয়ে রইল। অপরদিকে আদিয়াকে এভাবে তাকিয়ে থেকে ঠোঁট এলিয়ে হাসল ফ্যারিস। সকাল ৮টায় সকলে নাস্তা করতে বসলো। বাসায় তেমন মানুষ নেই। ফ্যারিসরা ছাড়া রয়েছে শুধু ফ্যারিসের নানু, মেজো খালা আর ওনার যমজ দুই মেয়ে। মেয়ে দুটো বড্ড মিশুক। একদিনে আদিয়ার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। দেখে মনে হবে না তাদের পরিচয় একদিনের। কথাবার্তা শুনে মনে হবে পরিচয় তাদের কয়েক বছর পুরনো। তবে মেয়ে দুটো আদিয়ার থেকে বয়সে বড্ড ছোট। সবেমাত্র ক্লাস 9-এ উঠেছে ওরা। বয়স কম হলে কি হবে, পাকা আছে বেশ। কথা শুনলে মনে হয় নানি আম্মার কথা বলছে। সকলে নাস্তা করিয়ে 10টার দিকে বাড়ি ফিরে গেল আদিয়া। ফাইয়েজ যদিও বেঁকে বসেছিল, সে মাম্মাকে যেতে দেবে না। যদিও আবারও ওকে বুজুং বাজুং বুঝিয়ে চলে এসেছে, তবে মাম্মা রাতে তার সাথে থেকেছিল। এতে ছেলেটা মহা খুশি। ফাইয়াজের খুশি দেখে ফ্যারিসে মনে মনে বলল, এত খুশি হোস না বেটা, তোর মা সারারাত তোর বাপের সাথে ছিল রে পাগলা, তোর সাথে ছিল না। সময়ের পাতা থেকে চলে গেল আরো একটা সপ্তাহ। এই একটা সপ্তাহ আদিয়া প্রতিদিন ফাইয়াজের কাছে এসেছে, তার সাথে সময় কাটিয়েছে। ওদের মধ্যে সম্পর্কটা আগের থেকেও গভীর হয়েছে। আদিয়া এমন কাজকর্মে আহমেদ বিলা সকলে একটু চিন্তিত। এমনই মেয়ে হলো কি? আগে তো ফোন করে আনতে হতো, আর এখন সকালে বিকেলে চলে আসে। এত উন্নতি হলো কি করে? মা ফ্যারিসকে এই বিষয়ে জিজ্ঞেস করেও ছিল। তখন ফ্যারিস এগ্রিমেন্টের কথা বলেছে। সে বিয়ের কথাটা আবারও চেপে গেল। আদিয়ার সাথে কথা না বলে এখনই সে বিয়ের ব্যাপারটা সামনে আনতে চায় না। বিয়েটা তার একার হয়নি, আদিয়াও রয়েছে। তাই আদিয়ার মতামতের একটা ব্যাপার আছে। আজকে তাড়াহুড়ো করে অফিসে এলো ফ্যারিস। ফাইয়াজের কিন্ডারগার্টেনের প্যারেন্ট টিচার মিটিং ছিল বলে দেরি হয়েছে আসতে। ফাইয়াজের রেজাল্ট দিয়েছে। তার মার্কগুলো এবার খুব খারাপ এসেছে। ইদানিং পড়াশোনা তার তেমন মন নেই। ফ্যারিস ছেলেকে নিয়ে কিঞ্চিত চিন্তিত। বাচ্চাটা পড়াশোনায় যথেষ্ট মনোযোগী ছিল। এখন কি হলো ছেলেটার? ছেলের কথা চিন্তা করতে করতে অন্যমনস্ক হয়ে অফিসে ঢুকলো ফ্যারিস। কাচের দরজা ঠেলে 2 কদম যেতে খেলো এক বিশাল ধাক্কা। সে নিজেকে সামলে নিলেও নিজেকে সামলাতে ব্যর্থ হলো সামনের রমণী। তার দরুন সে মেঝেতে লুটিয়ে পড়ল। গেল গেল, আমার কোমরটা গেল। আদিয়ার চিৎকারে তেনচ্যুত হলো ফ্যারিস। সে তড়িৎ আদিয়ার দিকে হাত বাড়িয়ে দিল। ব্যথা পেয়েছো? আসলে আমি অন্যমনস্ক ছিলাম একটু। আদিয়া ফ্যারিসের হাত ধরে উঠে দাঁড়ালো। কোমরে দুটো ডলা দিয়ে তেজি কণ্ঠে বলল, মন কোথায় থাকে আপনার? চোখ আসমানে রেখে হাঁটেন নাকি? আসলে একটু অন্যমনস্ক ছিলাম তো, তাই দেখতে পাইনি। সরি। ব্যথা পাওনি তুমি? নরম কণ্ঠ বলল ফ্যারিস। ফ্যারিসের এমন নরম কণ্ঠ শুনে আদিয়া থেমে গেল। কণ্ঠের তেজ কমিয়ে এনে বলল, কি হয়েছে? কি নিয়ে অন্যমনস্ক ছিলেন? আজকে ফাইয়াজের কিন্ডারগার্টেনের মিটিং ছিল। ওর রেজাল্ট সাংঘাতিক খারাপ হয়েছে, যা আগে কখনো হয়নি। ও পড়াশোনা নিয়ে যথেষ্ট সিরিয়াস। বুঝতে পারছি না ছেলেটার হলো কি। চিন্তিত কণ্ঠ বলল ফ্যারিস। কথা শুনে বোঝা যাচ্ছে সে ছেলের জন্য কতটা চিন্তিত। অপরদিকে ফ্যারিসের কথা শুনে কয়েকটা ফাঁকা ঢোক গিলল আদিয়া। এই কয়দিন সে ফাইয়াজের মিলে শুধু মজা মস্তি করেছে। বলতে গেলে ফাইজ পড়াশোনা শিখিয়ে তোলে মায়ের সাথে ঘুরে ফিরেছে, যার জন্য পরীক্ষা এমন গোল্লা পেয়েছে।
এখন এই কথা যদি ছেলের বাপ জানে তাহলে মা ছেলে দুজনকে চেলা কাঠ দিয়ে মারবে। আদিয়া নিজের ভয়ে গিয়ে তা ফ্যারিসকে ভয় দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি কথা বলে দেখছি ফাইয়াজের সাথে, আর রেজাল্ট খারাপ হবে না ওর, আপনি নিশ্চিন্তে থাকুন। আদিয়া থেকে অভয় বাক্য পেয়েও চিন্তা কমল না ফ্যারিসের। কোথাও না কোথাও গন্ডগোল নিশ্চিত আছে, এই গন্ডগোলটাই খুঁজে বের করতে হবে আগে। নিজের কেবিনে বসে আছে ফ্যারিস, মনোযোগ তার কম্পিউটার মনিটরের, হাত দুটো কিবোর্ডে, ভ্রু দুটো কুঁচকানো, নিজের ঠোঁট কামড়ে ধরে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে ফ্যারিস। ফ্যারিস পরিচিত নারীর কণ্ঠে মনোযোগ বিঘ্নিত হলো ফ্যারিসের। সে কম্পিউটার মনিটর থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। রিশা, তার প্রাক্তন। ফ্যারিসের মনে হলো সে ভুল দেখছে। রিশা, তার চোখে ভ্রম। সে দুবার চোখ পলক ঝাপটে আবারও সামনে দেখল। না, চোখের ভুল নয়, এটা আসলেই রিশা। কিন্তু এই মেয়ে এখানে কি করেছে? কি কারণে এসেছে? উদ্দেশ্য কি এর? রিশা, তুমি এখানে কেন? আমাকে এখানে দেখে তুমি খুশি হওনি সুইট হার্ট? ফ্যারিস মনে মনে ডোক গিলল। এই মেয়ে সুবিধার নয়, ভীষণ গায়ে পড়ার স্বভাব এই মেয়ের। এই মেয়েকে যদি আদিয়া দেখে তাহলে তাকে আর আস্ত রাখবে না। এমনিতে কিছুদিন যাবৎ সে আদিয়ার মতিগতি বুঝতে পারছে না, হুটহাট কেমন অদ্ভুত আচরণ করে। প্যারিস রিশার দিকে তাকিয়ে মেকি হাসল, বললে না তো কেন এসেছো? ফ্যারিসের এমন প্রশ্ন বিরক্ত হলো রিশা। সে চেয়ারে বসতে বসতে বলল, এতদিন পর আমাদের দেখা হলো আর তুমি এসব প্রশ্ন করছো? আমি কষ্ট পেয়েছি। মুখ গোমড়া করে শেষটা কথা বলল রিশা। রিশার গোমড়ো মুখ দেখে ফ্যারিস মনে মনে বেজায় বিরক্ত হলো। এ মেয়ে আস্ত ডঙ্গি, ডঙ্গের বস্তা একটা। এত ঢং করতে পারে এই মেয়ে, বলার মতো নয়। আচ্ছা বলো, কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোমাকে দেখে ভালো হয়ে গিয়েছি। সস্তা ফ্ল্যাট। ফ্যারিস বিরক্ত হলো। ফ্ল্যাট করতে না পারলে করতে আসিস কেন? যত্তসব বিরক্তি কাজ কারবার। ফ্যারিস ফিয়নকে ডেকে 2 কাপ কফি আনতে বলল। বাংলাদেশে কবে এলে? এসেছি পরশুদিন। তোমার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিলাম আরো আগে, পারিনি। বাংলাদেশে যখন এসেছি ভাবলাম দেখা করি। আচ্ছা। এতটুকু বলে চুপ রইল ফ্যারিস। মাথায় তার জন্য অন্য চিন্তা। সে রিশাকে চেনে, এই মেয়ে সহজে ঘাট থেকে নামার না। ইস, কি এক মুসিবত এলো রে। এর মধ্যে ফিয়ন তাদের জন্য কফি নিয়ে গেল। জরুরি একটা ফাইলে সাইন করাতে ফ্যারিসের কেবিনে এলো আদিয়া। নকটক না করে সোজা ঢুকে গেল ভেতরে। স্যার। নিজের কথাটুকু সম্পূর্ণ করতে পারল না আদিয়া। তার আগে কথা বন্ধ হয়ে গেল তার। পা দুটো থেমে গেল, চোখ দুটো আটকে গেল সামনে দুজন নরনারীর ওপর, যারা একে অপরের খুব কাছে রয়েছে। একটা বন্ধ কেবিনে এতটা কাছাকাছি কি করছে দুজন বিপরীত লিঙ্গের মানুষ? হুট করে আদিয়াকে দেখে ঘাবড়ে গেল ফ্যারিস। সে এক প্রকার ধাক্কা দিয়ে রিশাকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। আদিয়া। আদিয়ার চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সে বিষয়টা বোঝার চেষ্টা করছে এই মেয়ে আর ফ্যারিসের সাথে বদ্ধ কেবিনে করছেটা কি? ম্যানার্স জানো না? বসের কেবিনে ঢুকতে এলে পারমিশন নিতে হয়, জানো না? আদিয়া ফ্যারিসের দিকে দৃষ্টি সরিয়ে এবার অপরিচিত মেয়েটির দিকে তাকালো। একে তো তার স্বামীর সাথে ঢলাঢলি করছিল, তার উপর এসেছে তাকে ম্যানার্স শেখাতে। আদিয়ার মেজাজ কি ঠিক থাকে? সে ফ্যারিসের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, এক্সট্রিমলি সরি। আসলে এটা অফিস। আমার জানা মতে এখানে কাজ হয়। আমি জানতাম না আপনারা এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলেন। আদিয়ার কণ্ঠে কিছু একটা ছিল যা ফ্যারিসকে নাড়িয়ে দিল। ফ্যারিস ফাঁকা ঢোক গিলল দুটো। আদিয়া যে রেগেছে তা ভালোই বুঝতে পেরেছে। তাদের মধ্যে তেমন কিছুই হচ্ছিল না যেটা আদিয়া ভেবেছে। ফ্যারিসের শার্টে একটা পোকা পড়েছিল। এই ঢঙ্গের দোকান টিচার সেটা সরিয়ে দিতে এসেছিল। তা দেখে আদিয়া ভুল বুঝেছে। মহিলা মানুষের তো স্বভাবই এটা, দেখবে এক বুঝবে আরেক। অপরদিকে আদিয়া এখনো তাকিয়ে আছে ফ্যারিসের দিকে। এই লোকের চরিত্র নিয়ে তার আগে থেকে সন্দেহ ছিল, আজকে হাতে নাতে ধরা খেলো। শালার চরিত্র খারাপ হোক একটা, দিন তাকে পরকীয়া নিয়ে কতগুলো ফতুয়া দিয়ে আজকে নিজে মেয়ে নিয়ে ধরা খেয়েছে। দুনিয়াটা আসলে রসতলে গিয়েছে। আদিয়া আর দাঁড়ালো না। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর রঙ্গলীলা দেখার কোনো মানেই হয় না। আদিয়া শেষবারের মতন ফ্যারিসের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বাইরের দিকে পা ঘুরালো। সৃষ্টিকর্তার ওপর তার বেজার অভিমান হচ্ছে। দিয়েছে তো দিয়েছে, এমন একটা চরিত্রহীন স্বামী দিয়েছে শেষে সে মেয়ে নিয়ে হাতে নাতে ধরা খায়। ছি ছি, কি লজ্জার কথা।